আসসালামু আলাইকুম। বিয়ন বড়ের স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না, আজকের হোস্ট, এবং আমরা আজকে আলোচনা করতে বসেছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে। অনেকদিন পর যদি বলি বাংলাদেশ একটা জয়ের দেখা পেয়েছে। আমরা অনেক সময় বলে থাকি যে বাংলাদেশ টি-20তে ভালো খেলছে, কিন্তু গত ম্যাচে 39 রানে হারের পর আজকে শেষ ওভারে যে বাংলাদেশ একটা জয় পেয়েছে। আমরা আপনাদের কাছে জানতে চাই আপনারা এই জয়টাকে কিভাবে দেখছেন, কারণ আমরা প্রত্যেকটা জয় নিয়ে অনেকভাবে বিশ্লেষণ করে থাকি, কিংবা আপনাদের কাছে অনেক কিছু আলোচনার যোগ্য অনেক কিছু মতামত আপনাদের কাছে থাকে। তো আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কিভাবে দেখছেন এই জয়টাকে। আমরাও জানতে চাই এই ম্যাচের জয়ের পিছনের গল্প, অ্যানালাইসিস এবং আর কি কি জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। এবং আমাদের এই বিশ্লেষণের জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন? ভালো আছে। আমি দেখছিলাম যে পুরো ম্যাচটা আপনি স্টুডিওতে খেলা দেখছেন, এবং কিছু কিছু সময় আমি আপনার মুখ থেকে হয়তো দর্শকের খারাপ লাগবে আপনার কথাগুলো, কিন্তু আমি তারপরে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার মুখ থেকে আমি বারবার শুনছিলাম বাংলাদেশের ম্যাচটা হারা উচিত। বাট কেন? আমরা তো চাই বাংলাদেশ জিতুক। ঘুরে ফিরে আপনি বাংলাদেশের মানে কেন জানি হারটা চাচ্ছিলেন না। কথাটা আসলে আমি তখনই বলেছি যখন শেষ 5 ওভারে বাংলাদেশের 33 রান প্রয়োজন ছিল, জি জি জি, হাতে 8টি উইকেট ছিল। তো এরকম অবস্থায় থেকে কিন্তু পৃথিবীর যে কোনো দল ম্যাচটা খুব ইজিলি ক্লোজ আউট করতে পারতো, কিন্তু আমরা দেখলাম কি সেট ব্যাটার লিটন দাস একটি স্ট্রেট ডেলিভারি মিস করলেন। ইট ওয়াজ অ্যান ইনোকোয়াস ডেলিভারি, একদমই হার্মলেস একটা ডেলিভারি, উনি লাইন মিস করলেন ব্যাটসম্যান সেট থাকা সত্ত্বেও। আচ্ছা, উনি যেহেতু কিছুক্ষণ আগে আঙ্গুলে চোট পেয়েছিলেন, সেই ক্লান্তি থেকে কনসেন্ট্রেশন ল্যাপস অফ কনসেন্ট্রেশনের জায়গা থেকে উনি এই বলের লাইনটা মিস করতে পারেন, বিং ওয়েল সেট অন দ্য ক্রিজ। আপনি যদি সাইফ হাসানের কথা বলেন, লিটন দাস যেই মুহূর্তে আউট হলেন ঠিক তার পরের ওভারে গ্যারেথ ডিলানির একটা ডেলিভারি, উনি মানে বাউন্ডারি ক্লিয়ার করতে গিয়ে হোল্ড আউট হলেন। তো যখন আপনার অলমোস্ট রানে বল দরকার, আপনি ওই মুহূর্তে কেন এরকম একটা শট খেলতে যাবেন? এবং আসলে এই জায়গায় প্রশংসা জানাতে হবে গ্যারেথ ডিলানিকেও। আমরা কিন্তু আজকে দেখছিলাম যে উইকেটের বা ক্রিজের বেশ খানিকটা পেছন থেকে উনি বলগুলো অনেক সময় রিলিজ করছিলেন। এটার কারণটা কি, যে এটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য মাঝে মাঝে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয় বা অনেকে খেয়াল করেন না। তাতে হয় কি, যে যদি আপনার উইকেটের ট্রু নেচার থাকে সেক্ষেত্রে বল খুব ইজিলি ব্যাটে আসে। আপনি যদি সেক্ষেত্রে একটু পেছন থেকে বল করেন, বলটা কিন্তু একটু থেমে আসে। তো যদি আপনি এই মানে ট্রিকটা মিস করেন, যেটা সাইফ হাসান করেছেন আজকে, ওনার ডিসমিসালটা কিন্তু আজকে আসলে এই জন্যই হয়েছে। তো হোয়াট এভার দ্য ট্যাকটিক্স ইজ অ্যাডপ্টেড বাই গ্যারেথ ডিলানি, সাইফ হাসানের কাছ থেকে ওই মুহূর্তে এরকম একটা শট আমি একদমই এক্সপেক্ট করিনি। এটা গেল একটা ডিসমিসাল। এর পরবর্তীতে আসি নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান বাংলাদেশের অনেক মানে পপুলার ব্যাটসম্যান যদি আমি বলি না, দর্শক প্রিয়তার ক্ষেত্রে। জি, তো যেইভাবে উনি তাহিদ হৃদয়কে আসলে আজকে রান আউট করলেন, মানে একদম সেই বলটা ঠেলে দিয়ে, যেভাবে আসলে দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল, কিন্তু উনি আসলে সিঙ্গেলটা নিতে বাধ্য করেন তাহিদ হৃদয়কে। এবং ওই মুহূর্তে ম্যাচটা যে অবস্থায় ছিল, সাইফুদ্দিনের মানে ওই ক্যামিও যদি না আসতো, বাংলাদেশ নিশ্চিতভাবেই ম্যাচ হারতো। তো আমি এই জন্যই কথাটা বলছিলাম যে দেখেন, সাইফুদ্দিন বা এরকম ইনিংস কিন্তু আমাদের নিয়মিত আসবে না। এতে ঘটনাটা হলো কি, যে পেছনে যারা এই বিল্ড আপটা ক্রিয়েট করলো, এরকম একটা ক্যাওস ক্রিয়েট করলো, একটা মানে স্টেডি রান চেসের ক্ষেত্রে কভার করা হলো, হ্যাঁ, এবং তাদের দোষটা কিন্তু অনেকাংশে ঢাকা পড়লো। আমরা জাতি হিসাবে কিন্তু এই একটা জয় আসলে এই জিনিসগুলো ভুলে যায়। এখন আপনি দেখবেন এটা নিয়ে হয়তো তেমন কথা হবে না। দ্য ওয়ে লিটন দাস গট আউট, সাইফ হাসান গট আউট, নুরুল হাসান সোল তাহিদ হৃদয় ডাউন দ্য রিভার, এবং নুরুল হাসান সোহান নিজে খুবই মানে বাজে একটা শট খেলে আউট হয়েছেন। তো এই 4টা দিন ধরে আমরা দেখছি, হ্যাঁ, সাইফুদ্দিনের একটা ক্যামিও ইনিংসে ঢাকা পড়লো। তো আমি এই জন্যই বলছিলাম যে কথাগুলো মূলত বলছিলাম যখন সাইফুদ্দিন আসছিলেন তার আশেপাশের সময়, এই জন্যই বেসিক্যালি কথাটা বলা। আমি আপনার কাছে একটু জানতে চাই, গত ম্যাচে আমরা যখন পোস্ট ম্যাচ অ্যানালাইসিসের কথা বলছিলাম, তখনই বলছিলেন যে টিমে চেঞ্জ আসতে পারে, এবং আমরা প্রি ম্যাচেও সেম কথাটা আপনার কাছ থেকে শুনেছি যে টিমে কিছু চেঞ্জ আসা উচিত। এবং আমরা দেখেছি 3টা চেঞ্জ আমরা বাংলাদেশ দলে। আমরা শেখ মেহেদীকে আমরা দেখেছি টিমে ইনক্লুশন এবং রিশাদের জায়গায়। এছাড়া নুরুল হাসান সোহান এসেছেন, ওনারই খুব কাছাকাছি প্যারালাল ব্যাটসম্যান জাকের আলী অনেকের, এবং দুজনের কিন্তু অনেক সিমিলারিটি। এছাড়াও সাইফুদ্দিন এসেছেন শরীফুলের জায়গায়। আপনার কাছে কি মনে হয় যে টিমের এই যে চেঞ্জেস, এই চেঞ্জেসের কারণে টিম জিতেছে, নাকি আগের টিমও এই ম্যাচটা জিততে পারতো?
আসলে চেঞ্জেস খুব একটা ম্যাটার করেছে বলে মনে হয় না, কারণ দেখেন শেখ মেহেদী, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন এই তিনজন স্পিনারকে কিন্তু আমরা বাই রোটেশন খেলাচ্ছি। তা বিং আ ফিঙ্গার স্পিনার নাসুম আহমেদ এবং শেখ মেহেদী দুজনকে কিন্তু আমরা নর্মাল স্কোয়াডে দেখতে পারি না। রিস্ট স্পিনার হওয়ার জন্য রিশাদ হোসেন আসলে একটা এজ পেতেন, ওনার সাথে যে কোনো একজন ফিঙ্গার স্পিনার খেলতেন। তো শেখ মেহেদী কিন্তু আসলে কোয়ালিটি বোলার, বিশেষ করে নতুন বলে উনি বেশ ভালো বোলিং করে থাকেন। তো সেই হিসাবে শেখ মেহেদীকে আসলে বাংলাদেশ টিম সুযোগ দিয়েছে, এবং নাসুম আহমেদ আইরিশ ব্যাটিং লাইনআপে এতগুলো ডানহাতি ব্যাটার থাকার জন্য হয়তো নাসুম আহমেদ আজকে সুযোগ পেয়ে গিয়েছেন। এলস যদি এটা অন্যান্য ব্যাটিং লাইনআপ হতো যেখানে ডানহাতি এবং বামহাতি ব্যাটারদের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকে, সেখানে হয়তো রিশাদ হোসেন নাসুম আহমেদের মানে আগে সুযোগ পেতেন। ইট ওয়াজ ট্যাকটিক্যাল আমার কাছে মনে হয়, অপোনেন্টের ব্যাটিং লাইনআপ অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। শরীফুল ইসলামকে ড্রপ করার কথা আমি আগের দিনই বলছিলাম, এবং সাইফুদ্দিন ইনক্লুশনের কথা কিন্তু বলছিলাম, কজ শরীফুল ইসলামকে আমার খুব বেশি ছন্দে মনে হচ্ছে না, এবং নতুন বলে উনি গত ম্যাচে বেধড়ক পিটুনি খেয়েছেন। আজকেও অবশ্য তাই হয়েছে, যেটা আমি বলছিলাম যে তানজিম হাসান সাকিবকে শুরুতে বোলিং দেওয়ার কথা। আমি এটা নিয়ে আসবো আপনার কাছে। এই ক্ষোভটা আমার মনে হয় বিসিবি কে জানানো উচিত যে আমাদের অনেক আছেন যারা অ্যানালাইসিস করছেন কিংবা ম্যাচ দেখে দেখে জিনিসগুলোকে ওই লেভেল পর্যন্ত কনক্রিট একটা জায়গায় এসেছেন যে তানজিম হাসান সাকিবের প্রিভিয়াস রেকর্ডে আসলে রেকর্ড বলছে যে ওনাকে ওপেনিং বোলার হিসেবে আনা উচিত, কিন্তু তারপরেও আমরা ম্যাচের পর ম্যাচ অ্যানালাইসিস করছি, দেখি যে এখনো পর্যন্ত সেম। এবং যদি আমি বলি যে ওনার আজকের স্পেলটাও ভালো ছিল, যদিও আমি বলি, এবং আমি আচ্ছা আপনি প্লিজ আমি আসবো আপনার কাছে এটা নিয়ে। আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আমরা জয়টাকে কিভাবে দেখছি। গত ম্যাচে আমি আবার শুরুর কোশ্চেনটাই আবার আপনার কাছে ফিরে আসতে চাই, যে আপনি বলছিলেন যে হারার কথা, এবং কেন বলছিলেন সেটাও কিন্তু আমরা জেনেছি, কিন্তু আমি বারবারই একটা কোশ্চেনের জায়গায় আসতে চাই। আয়ারল্যান্ডের মতো দলের কাছে প্রথম ম্যাচে 39 রানের হার, পরের ম্যাচে লাস্ট ওভারে যে জয়। আপনি হারার কথা বলতেই পারেন, কিন্তু আসলে আমরা কতটুকু প্রাপ্তি নিয়ে এই ম্যাচটা স্যাটিসফাই হতে পারি? জায়গা খুব একটা বেশি নেই। দেখেন আমাদের টি-20 সেটআপে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার ওস, সেটা তো আজকে এক্সপোজড হয়েছে। লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এই দুজনের সংগ্রহের উপর ভিত্তি করে কিন্তু আমরা টোটালটা চেস ডাউন করেছি, এবং লাস্টে সাইফুদ্দিনের ক্যামিও যেটা বলতে পারি। তো মিডল অর্ডার কিন্তু আজকেও দে পারফর্মড আনওয়ান্টেড। তাহিদ হৃদয় লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছে, অনেকে এটা প্রশংসা করেছেন, উনি ডাউন দি উইকেট শট খেলেছেন, কাট শটে বেশ কিছু রান স্কোর করেছেন, কিন্তু ওই ইনিংসের কোনো ইম্প্যাক্ট ছিল না। উনি 83টা রান সংগ্রহ করেছিলেন, কিন্তু পুরোটা ম্যাচ জুড়ে এটা অবধারিত ছিল বাংলাদেশ ম্যাচটা হারছে। সো এরকম ম্যাচে অনেক সময় বড় রান স্কোর করা কিন্তু কিছুটা ইজিয়ার হয়। আজকে কিন্তু তাহিদ হৃদয় পারফর্ম করার কথা ছিল, এবং উনি কিন্তু বল টাইম করতে পারছিলেন না বিধায় নুরুল হাসান সোহানের ওই কলটাতে উনি কিন্তু আসলে সাড়া দিয়েছেন। তাতে ওই যে নিজের একটা কনফিউশন থাকে কিন্তু, যখন আপনি বল টাইম করতে পারবেন না, অপর পাশের ব্যাটার বল মানে স্ট্রাইক করে কল দিয়ে ফেলেছেন, তখন আপনাকে আসলে সাড়া দিতে হয়, যেহেতু আপনিও ভালো ছন্দে নেই। উনি যদি স্ট্রাইকটা ভালো রোটেট করতে পারতেন, উনি কিন্তু মানে নো বলে দাঁড়িয়ে যেতে পারতেন। এটাই কিন্তু আসলে তাহিদ হৃদয়ের নুরুল হাসান সোহানের কলে সাড়া দেওয়ার কারণ। তো এই প্রবলেমটা তো আসলে রিজলভ হয়নি। সাইফ হাসান খুবই রেকলেস শট খেলে আউট হয়েছেন, এবং আমি মানে দেশের সাধারণ মানুষ বলি যারা সাংবাদিকতা করেন, ওনারা তো পড়াশোনা মানে বেশিরভাগ তো জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, এখানে তো কিছু ইথিক্স বা অনেক কিছু নিয়ে তারা পড়াশোনা করেন। তো একটা প্লেয়ার প্রথম একটা দুটা ম্যাচ ভালো খেললে কেন তাকে এত কথাবার্তা বলা হয়নি, এটা আমার বোধগম্য নয়। এশিয়া কাপে সাইফ হাসানের একটা দুটো ইনিংস খেলে মানে তাকে নিয়ে অনেক রকম কথাবার্তা। এখন আপনি বলেন শেষ 5-6টা ম্যাচে সাইফ হাসানের কোনো ইম্প্যাক্টফুল ইনিংস ক্যাপ্টেন? আমি এখানে আপনি জার্নালিস্ট কিংবা মিডিয়া নিয়ে কথা বলছিলেন যে কেন তাকে আসলে মানে হাইপের উপরে ওটা হাইপ করে দেয়া, কিন্তু এই হাইপটা তো বিসিবিও তো মানে পালে হাওয়া দেয়। যদি বিসিবি এই পালে হাওয়া না দিত, তাহলে ওনার এখনো পর্যন্ত ওনার ভিত স্ট্রং হয়নি যে আসলে টিমে উনি রেগুলার বেসিস খেলতে পারবেন কিনা। উনি একটা দুইটা সিরিজ ভালো খেলেছেন, ওনাকে কিন্তু সহ অধিনায়ক করা হয়েছে, আমরা যদি ভাইস ক্যাপ্টেনের কথা বলি। তো এটা শুধু জার্নালিস্ট না, আমরা এই ট্রেন্ড ফলো করি, হয়তো সামহাও আমাদেরকে মিডিয়া আমাদেরকে বলে দিচ্ছে যে আমার কি করণীয়, বিসিবি হয়তো সেটাই করছে, এরকম কিছু কি কিছুটা বলতে পারি। কিন্তু যেহেতু একটা গভর্নিং অথরিটি বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে, তাদেরকে নিয়ে খুব বেশি কথা আমি বলছি না, কিন্তু কিছুটা তো বটেই। টিম সিলেকশনও তো অনেক সময় মিডিয়ার প্রেসারেও হয়ে থাকে। তো
এগুলো আসলে দেশের ক্রিকেটকে কখনোই এগিয়ে নেবে না। আমার মনে হয় আমাদের একটু সুস্থ চর্চায় ফেরা উচিত, ক্রিকেটের মধ্যে থাকা উচিত। আমরা যারা বাইরে রয়েছে ট্যাকটিক্যাল কথাবার্তা বলা উচিত, এর মধ্যে সীমিত থাকলে আসলে জিনিসগুলো ভালো, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলা উচিত। ক্রিকেটের জন্য ভালো, সেটা দেশের ক্রিকেটের জন্যই ভালো, কারণ ইটস জাস্ট ক্রিকেট, অন্য কিছু তো না। তো আমরা খেলা নিয়ে কথা বলি, কে কেমন খেলছে, কার কোথায় ভুল ত্রুটি রয়েছে, কিভাবে করলে আরো ভালো হতে পারতো। এবং এটা শুধু আমি আপনি না, সব জায়গায় কথাবার্তা যদি এইভাবে হয়, আমার মনে হয় ইন্টারনাল ব্যাপারগুলোতে আসলে আউটসাইডার থেকে আসলে কারোরই ইন্টারফেয়ার করাটা উচিত না, যেটা আপনি বলতে চাচ্ছেন। আমি একটু পারফরমেন্সের জায়গাতে আমি একটু ব্যাটসম্যানদের কিছু স্কোরিং এর কথা বলতে চাই। আজকে পারভেজ ইমন 29 বলে 43 রান করেছেন, লিটন দাস 37 বলে 57 রান করেছেন, এবং সাইফ হাসান হচ্ছে 17 বলে 22, সাইফুদ্দিনের ক্যামিওটা যেটার কথা আপনি বারবার বলছিলেন 7 বলে 17। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে এক্সপেকটেশন কি ছিল, যে কার কাছ থেকে আপনি রান আশা করছিলেন? লিটন দাস তো ডিউ ছিলেন একটা ভালো স্কোরের জন্য। তানজিদ হাসান তামিমের কাছ থেকে আমি একটা ভালো স্টার্ট এক্সপেক্ট করছিলাম, হয়নি, হয়তো সামনের ম্যাচে পাবো আমরা। পারভেজ হোসেন ইমনও ভালোই শুরু করেছে, কিন্তু বিষয়টা কি যে ধরেন আমাদের আশেপাশের যে বড় দলগুলো রয়েছে, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, পারভেজ হোসেন ইমনের সাথে ধরেন আপনি জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, এই ব্যাটারদের পার্থক্যটা কোথায়? ইনিংসটা বড় করতে পারেন তারা। পারভেজ হোসেন ইমন যে স্টার্ট আজকে পেয়েছিলেন, ওনার উচিত ছিল ম্যাচটা শেষ না করলেও অনেক কাছে নিয়ে তারপরে হয়তো উনি আউট হলে আমরা সেটা মেনে নিতে পারতাম। পারভেজ হোসেন ইমন যেই ডেলিভারিটাতে সুইপ শট খেললেন, ইট ওয়াজ আউট অফ ডেসপারেশন, উনি শটটা খেলেছেন। গ্যারেট ডিলেনের আগের ডেলিভারিটা গুগলি ছিল, সেটা উনি পিক করতে পারেননি। ফলশ্রুতিতে প্রেসার রিলিজ করতে গিয়ে উনি মানে লাইনের ভেতরের একটা বল আসলে রিভার্স সুইপ করতে যান এবং আসলে ক্র্যাম্পড ফর স্পেস হয়ে উনি আসলে ফিল্ডারের হাতে ক্যাচটা দেন। তো গুগলি এখন আমরা পিক করতে পারছি না, এটা কিন্তু একটা মানে আক্ষেপের জায়গা। আগে ডেলিভারিটা গুগলিতে বিট হওয়াতেই কিন্তু পারভেজ হোসেন ইমন এই শটটা নেগোশিয়েট করবেন বলে ডিসিশন নিয়েছেন যে আবারও গুগলি দিবেন, বলটা আমার হিটিং আর্ক থেকে একটু দূরে থাকবে, আমি রিচ করে বলটা মারতে থাকবো। কিন্তু গ্যারেট ডিলেনি তো আসলে বুদ্ধিমান বোলার, উনি কিন্তু পরের বলটা একদম স্ট্যাম্পের লাইনে করেন এবং উনি আসলে অ্যাডিকুয়েট রুমটা পাননি। তো ক্রিকেট কিন্তু আসলে যে বোলার বলি, ব্যাটসম্যান বলি, অপোনেন্টের মাইন্ডটা রিড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশীয় ক্রিকেটারদের আমি বলি যে আমাদের ক্রিকেটেও মেধা কম। ক্রিকেটেও মেধা কমটা আমি এই জন্যই বলি যে আমরা অ্যান্টিসিপেট করতে পারি না যে আমাদের দিকে কি আসছে বা কি আসতে পারে। তো এগুলো আসলে আমি জানি না কিভাবে আমরা উতরাতে পারবো, বা যদি একদম রুট লেভেল ক্রিকেট থেকে যখন আমরা আন্ডার-15 খেলছি, আন্ডার-17 খেলছি, এগুলো নিয়ে যদি আলাদা সেশন হয় বা কথাবার্তা বলা হয় অ্যাপার্ট ফ্রম ক্রিকেটিং অ্যাসপেক্ট, কোচরা যদি একটু কথা বলেন প্লেয়ারদের সাথে যে ম্যাচ সিনারিও বা গেম অ্যাওয়ারনেসটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, আমার মনে হয় এগুলো নিয়ে অনেক কাজ করার রয়েছে। আমরা গতদিনও আলোচনা করছিলাম যে দুই টিমের পার্টনারশিপ বলেন কিংবা হচ্ছে ফেজ বাই ফেজ রানের জায়গাটা। আমরা যদি বলি যে ফার্স্ট ফেজে বাংলাদেশ 75 রানে 1 উইকেট এবং বাংলাদেশ 66 রানে 1 উইকেট হারায়, এবং ফার্স্ট ফেজে আয়ারল্যান্ড 75/1। আমি বোলারদের পারফরমেন্সে আসবো এবার। এবং 59-এ 3 উইকেট হচ্ছে আয়ারল্যান্ডের এবং বাংলাদেশের 76 রানে 3, যেটা ডেভেলপ করেছে বাংলাদেশ। এবং 36-এ 2 উইকেট আয়ারল্যান্ডের এবং 32-তে 2 উইকেট বাংলাদেশের। এই হচ্ছে ওভারঅল ম্যাচের ফেজ বাই ফেজ আমরা যদি বলি ডাটা। এবং আমি এর সঙ্গে আরেকটু জিনিস জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বোলিং লাইন আপের বোলিং কার্ডটা। সেখানে শেখ মেহেদী আজকে ইনক্লুশন হলো এবং সেখানে 4 ওভারে পজিশনে তিনি 3টে উইকেট নিয়েছেন। দলের বেস্ট বোলার যদি আজকে বলি, নাসিম আজকে আমরা খরচে দেখেছি 4 ওভারে 31 রান। তানজিম সাকিব, যার কথা আপনি বারবার বলছিলেন যে ওপেনিং বোলিং তাকে নিয়ে আসা উচিত, এবং সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো। তিনি 3 ওভারে 17 রানে 1 উইকেট। সাইফুদ্দিনের কথা যদি বলি 4 ওভারে 40 রানে 1 উইকেট। মুস্তাফিজ 4 ওভারে 39 রানে 0 উইকেট, এবং সাইফ হাসান 1 ওভারে 7 রান দিয়েছেন। তো আপনার কাছে জানতে চাও বোলিং কার্ড যেটা আমি বলছি, বোলিং কার্ডটা আসলে কি আপনি এক্সপেক্টেড বোলিং পেয়েছেন, নাকি এটা এতটাই মানে ব্যাটার ফ্রেন্ডলি উইকেট, স্পোর্টি উইকেট, যে আসলে এটা খুব কমনলি হওয়া উচিত? হ্যাঁ, মোটামুটি এটা কিন্তু আপনার ফিগারটা যখন আমরা দেখবো খুব রেশনাল মনে হবে, কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু কিছু ইনফরমেশন গ্যাপ থেকে যায়। তার মধ্যে এখানে একটা হচ্ছে তানজিম হাসান সাকিবকে আমি কোন স্টেজে বোলিং করিয়েছি, এবং উনি কিন্তু মানে বাংলাদেশের 2-3 জন স্ট্রাইক বোলারের মধ্যে একজন, তাকে আমরা 4 ওভার বল করাতে পারি। এমন যদি হতো যে 3 ওভার উনি খরচে ছিলেন, সেই ক্ষেত্রে তাকে লাস্ট ওভারটা দেওয়া হয়নি, সেটা আলাদা কথা। আমি আগের শোতে বলছিলাম যে তানজিম হাসান সাকিব কিন্তু ডেথ ওভারের জন্য খুব একটা ভালো অপশন না, তো সেটা আজকে বাংলাদেশ অ্যাভেল করেনি, ভালো কথা। তাহলে এরকম একজন স্ট্রাইক বোলার, তার কাছ থেকে আপনি 4 মানে ফুল ওভার সব কোটা কি বোলিং করাবেন না? এটা করাতে পারতেন যদি তাকে ওপেনিংয়ে বল
করাতেন আর এবং কি। যেহেতু সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর দুইজনই কিন্তু খরুচে ছিলেন, ওনাদের জায়গায় হয়তো সাইফুদ্দিনকে আমরা তানজিম সাকিবকে হয়তো একটা ওভার বল করাতে পারি। ডেথের বিষয়টা কেমন, যদি দেখেন যে ডেথ ওভার সে অ্যারাউন্ড 8, 9, 10 এরকম রান পার ওভার, ইটস কোয়াইট গুড। তো সাইফুদ্দিন যেহেতু আজকে লাস্টে বোলিং করেছেন, খুব একটা কথা বলছি না, কিন্তু আমি তানজিম হাসান সাকিবের কথাটাতেই আসি। যদি শুরুতে তাকে আজকে বোলিং দেওয়া হতো, উনি কিন্তু আজকে পল স্টাইনিং এর উইকেটটা পেয়েছেন। তাহলে এই যে আয়ারল্যান্ড দুটো ম্যাচে একটা মানে ফ্লাইয়ার পেল শুরুতে, এটা তো হতো না। তানজিম হাসান সাকিব গতদিন এটাই বলছিলেন যে যদি তাসকিন থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে একটা পজিটিভ সাইড হিসেবে ধরতে পারতাম, যে পল স্টাইনিংকে আটকানো যেত। সেখানে আমরা তানজিম সাকিবের কথা বলছিলাম, কিন্তু আজকেও উইকেট নিয়েছেন, কিন্তু ততক্ষণে একটা ভালো স্টার্ট পেয়ে গিয়েছে। তো এই সাইফুদ্দিনের ক্যামিও, এই অনেকদিন পর দল এসেছেন, তো আজকে ক্লিক করেছে। নেক্সট ম্যাচে সাইফুদ্দিন খেললে এই জায়গা থেকে উনি আর ম্যাচ বের করতে পারবেন না, ফর শিওর, আপনি শিওর থাকেন। ঠিক আছে, তো আপনি কি হোপলেস হয়ে যাচ্ছেন এরকম? না, হোপলেস হয়ে বিষয় না, আসলে এই জাতীয় ইনিংস 10 দিনে একটা বা দুটো পে অফ করে। আজকে করেছে, নেক্সট দিন এটা না করার সম্ভাবনা বেশি। একজন ব্যাটসম্যান মানে পিওর ব্যাটার যদি না হয়, পরপর 2 দিন বা 3 দিন আপনি তাদের কাছ থেকে একই রকম পারফরমেন্স পাবেন না। এই জন্য কিন্তু আমরা এক্স ফ্যাক্টর বলি। এক্স ফ্যাক্টর হচ্ছে যেদিন খেলবে সেদিন ম্যাচটা আপনার হবে, বাট এটা আপনাকে ধরে নিতে হবে অধিকাংশ দিনেই ক্লিক করবে না। আর কি ফ্যাক্টর যেটা বলি যে নিয়মিত সেটা ভালো করতে থাকবেন। তো সাইফুদ্দিনের এই জাতীয় ইনিংসগুলো হচ্ছে এক্স ফ্যাক্টর, তো এটা তো প্রতিদিন আসবে না। সো এটা আমাদের ইকুয়েশনে কনসিডারেশনে নিয়মিত না রাখাটাই ভালো। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনার কাছে একবারেই জানতে চাওয়া যে ওভারঅল ম্যাচ নিয়ে আপনার সংক্ষেপে যদি বলতে চান। দেখেন, আমরা সিরিজে রয়েছি এবং যেহেতু টি-20 খেলা, ইটস এনিবডিজ গেম অন দ্য গিভেন ডে। সেই হিসাবে আমরা ম্যাচ জিতেছি, একটা বড় টার্গেট চেস ডাউন করেছে। আয়ারল্যান্ড শুরুতে ভালো একটা টোটাল মানে কুইক একটা স্টার্ট পাওয়ার সত্ত্বেও তাদেরকে আমরা রানে লাগাম টানতে পেরেছি। সো এগুলো ভালো, ম্যাচটা আরো ভালো হতো যদি আমরা 8 বা 7 উইকেটে জিততে পারতাম। এবং এই যে সাইফ হাসান, তাওহিদ হৃদয়, বাজে শট খেলেন, লিটন দাস, তারা যদি ম্যাচটা ক্লোজ আউট করতে পারতেন, দৃষ্টিকটুভাবে আউট না হতেন, এটা আমাদের জন্য আরো বেটার হতো। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আমরা প্রতীক ভাইয়ের কাছ থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় ম্যাচের অনেকগুলো অ্যানালাইসিস আমরা শুনলাম, বাংলাদেশের ভুল ত্রুটি নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আপনার কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।